নিউটনের বলবিদ্যায় আরেকটি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জড়তার ভ্রামক। আমরা জড়তার ভ্রামক বিষয়টি সেটি জানবো এবং এই জড়তার ভ্রামক নিয়ে প্রতি বছর প্রশ্ন আছে। তো আমাদের যেটি দেখবো সেটি হচ্ছে এই জড়তার ভ্রামকটাকে আমি একটু চিন্তা করব, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় বস্তুর ভরের সাথে তুলনা করব। ভর আর জড়তার ভ্রামক দুইটা একই জিনিস কিন্তু পার্থক্য। একটু যদি খেয়াল করে দেখি, আমাদের স্বাভাবিকভাবে রৈখিকভাবে কোন একটি বস্তু আমরা যদি তার মূল পদার্থ পরিমাণ অথবা আমি যদি তাকে যদি উল্টাতে চাই কোনোভাবে, তখন আমাকে শুধু তার ভর নিয়ে চিন্তা করতে হচ্ছে, শুধু ভরটা নিয়ে চিন্তা করতে হচ্ছে। কিন্তু আমি যদি কোনো একটি বস্তুকে যদি ঘূর্ণন গতিতে অথবা আমি কোনো একটি বস্তুকে ঘোরাতে চাচ্ছি, বেগে ঘোরাতে চাচ্ছি, তখন সেই ক্ষেত্রে আমি যদি সেই বস্তুটিকে যদি বেগে ঘোরাতে চাই, তখন সেই ক্ষেত্রে আমি যদি সুতার দৈর্ঘ্যটা যত বেশি বাড়বে আমার তত বেশি সেটা কষ্ট হয়। অর্থাৎ একটি স্বাভাবিক বস্তুকে আমার যখন m এর স্বাভাবিকভাবে আঘাত হচ্ছে, তখন সেই ক্ষেত্রে তার ভর যেমন মনে হবে। অর্থাৎ একটি যদি 10 কেজি ভর হয়, আমি শুধু তাকে সরাসরি 10 কেজি উঠাতে আমার কোনো কষ্ট হবে না। কিন্তু সেটা যদি হয় একটি সুতা দিয়ে বেঁধে আমাকে এইভাবে তাকে ঘোরাতে হবে, তখন কিন্তু সেটা আমার জন্য কষ্টকর হয়। আমি সেটা যদি এভাবে না বলে একটু এভাবে চিন্তা করি, আমাদের একটা চামচের মতো একটা অংশ নিয়ে নিলাম, এটা অনেক বড়, এটা ধরে নিলাম আমি হচ্ছে এটা 1 মিটার। আমি এখানে কি 10 কেজি ভরের একটা বস্তু নিচ্ছি। আবার ঠিক সেম ভাবে এখানেও আমি 10 কেজি ভরের বস্তু নিচ্ছি, কিন্তু তখন দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। আমি যদি এই দুই ক্ষেত্রে চিন্তা করি যে আমার এখানে কোন ক্ষেত্রে আমার বেশি কষ্ট হবে, সেই ক্ষেত্রে আমি দেখব যে এখানে ব্যাসার্ধটা অথবা আমি যখন দৈর্ঘ্যটা বাড়ালাম, তখন সেই ক্ষেত্রে আমার এই 10 কেজি ভর নিতে কিন্তু আমার কষ্ট বেশি হচ্ছে। কারণ আমি এই প্রান্তে ধরে আমার এটাকে আমার আলাদা হচ্ছে। তো যাই হোক, আমি এই বহনটা যখন করতেছি তখন আমার এটা কষ্ট হচ্ছে বেশি। তো আমার এখানে এই ব্যাসার্ধটার সাথে হিসাব করতে হচ্ছে এবং আমার এই ভরের সাথে হিসাব করতে হচ্ছে। এখন একটা বস্তুকে আমাদের এখানে যে আমাদের পাকা থাকে, যেরকম পাকাটা ঘুরে, ঠিক এরকম টাইপের আমি যদি কোনো একটি বস্তুকে এভাবে নিয়ে যদি তাকে আমি এভাবে ঘোরাতে চাই, তখন আমার যে জিনিসটা চিন্তা করতে, তখন তার ভরটা একটু আমার কাছে বেশি মনে হয়। আর সেই ভরটা যে কতটুকু বেশি মনে হয় সেটা বোঝার জন্য হচ্ছে মূলত জড়তার ভ্রামক। অর্থাৎ কোনো একটা বস্তুকে বেঁধে ঘোরাতে আমার কিভাবে সুবিধা হবে সেটা নিয়ে যখন চিন্তা করা হয়, তখন সেটাই হচ্ছে মূলত জড়তার ভ্রামক। এখন এই জড়তার ভ্রামকের ক্ষেত্রে যদি আমি একটু চিন্তা করে দেখি, আমার এই যে ব্যাসার্ধটা আমি যত বেশি বাড়াবো তত আমার কষ্টের মানটা বেশি হয়, এবং এদিকে ভরটা যত বেশি হবে তত আমার বেশি কষ্ট হবে। তাহলে এই জড়তার ভ্রামককে প্রকাশ করা হয় আই দ্বারা। আই এখানে আমি যদি একটু খেয়াল করে দেখি, তাহলে সেই আইটা হবে যে আমার যত বেশি বল হবে তার সমানুপাতিক, এবং আমার এটা যেহেতু আমি ঘোরাচ্ছি তো এটাকে আমি ব্যাসার্ধ বলবো, তো তার ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক অর্থাৎ দূরত্বের বর্গের সমানুপাতিক। এই দুটি যখন আমি একসাথে কম্পেয়ার করে একসাথে লেখা হয়, তখন সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি i = mr স্কয়ার। অর্থাৎ স্বাভাবিকভাবে জড়তার ভর হচ্ছে i = mr স্কয়ার, অর্থাৎ স্বাভাবিক যে ভর থাকে সেই ভরের তুলনায় এটি হচ্ছে একটু বেশি। আমরা এখন যদি একটু এখানে একটা চিত্র আঁকলাম, সেই চিত্রটা দিয়ে একটু যদি চিন্তা করি, আমি এখানে একটা বস্তুকে বেঁধে ঘোরাচ্ছি, ঠিক সেম ভাবে এভাবে বেঁধে ঘোরাচ্ছি, বস্তুটা একটু এরকম আঁকাবাঁকা আকারে। এখন সেই আঁকাবাঁকা বস্তুর ক্ষেত্রে তার কিছু অংশ হচ্ছে রাবার, কিছু অংশ হচ্ছে প্লাস্টিক, কিছু অংশ হচ্ছে লোহা, এইভাবে করে তার অংশগুলো তৈরি হয়েছে। এখন সেই ক্ষেত্রে আমি যদি বলি যে এটি ব্যাসার্ধ কত, আবার এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে এর প্রত্যেকটা অংশের ভর কিন্তু এক হবে না। প্রত্যেকটা অংশের ভর এক হবে না। যেমন এটা হচ্ছে লোহা, এখানে দিলাম প্লাস্টিক, এখানে হচ্ছে রাবার। তো তিন স্থানে যেহেতু তিন রকম, সেজন্য তার ভরটাও তিন রকম দেখা যাবে। তো এই ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, আমরা যদি এর জড়তার ভ্রামক বের করতে যাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই থেকে এই অক্ষ হতে এই লোহার অংশের যেটা ভর, সেই ভরটা হিসাব করতে হবে। আমি ধরলাম তার ভর হচ্ছে এখানে m1, এর ভর হচ্ছে আমার m2, এর ভর হচ্ছে আমার m3। এখন এখানে এই লোহাটা হচ্ছে অক্ষ হতে তার দূরত্ব যেটি, সেটার দূরত্ব হচ্ছে কেন আমি r1 চিন্তা করলাম। আবার এখানে প্লাস্টিক যেটি রয়েছে তার যেটা দূরত্ব ব্যাসার্ধ অর্থাৎ রৈখিক দূরত্ব, লম্ব দূরত্ব যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দূরত্ব r2, এবং এখান থেকে সেটার দূরত্ব হচ্ছে r3। তাহলে আমার যদি এটা জড়তার ভ্রামক বের করতে যাই, তাহলে আমাকে প্রত্যেকটি অংশের আলাদা আলাদা করে জড়তার ভ্রামক যোগ করে জড়তার ভ্রামক বের করে তারপর যোগ করতে হবে, তারপর আমি সম্পূর্ণ অংশটা জড়তার ভ্রামক পাবো। অর্থাৎ এটা জড়তার ভ্রামক যেটা হচ্ছে সেটা হচ্ছে i =
m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার m3 r3 স্কয়ার। এখন এটিকে কিভাবে বলে, বইয়ের মধ্যে বলা হচ্ছে যে কোন একটি বস্তুকে কোন একটি অক্ষের সাপেক্ষে ঘোরালে এবং সেই বস্তুর প্রত্যেকটি অংশের ভর এবং অক্ষ হতে লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে বলা হয় জড়তার ভ্রামক। বইয়ের মধ্যে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এটি হচ্ছে মূলত জড়তার ভ্রামক। তো আমরা এই জড়তার ভ্রামকটি বুঝলাম। আমরা এটার সাথে আরেকটা বিষয় জড়িত, সেটি হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ। সেই চক্রগতি ব্যাসার্ধটা কি? আমরা চক্রগতি ব্যাসার্ধটা বোঝার জন্য যদি বলি, আমি যে কোনো ভাবে ধরে নিলাম আমি এই বস্তুটার আমি যেটা বের করলাম সেটা হচ্ছে জড়তার ভ্রামক বের করে ফেললাম। ধরে নিলাম এর মান আসছে আমার কাছে x, এরকম একটি মান আসছে, আমি এভাবে আলাদা আলাদা করে বের করে নিলাম। এখন আমি এই সম্পূর্ণ বস্তুটার একটা m1 m2 m3 এই সবগুলো মিলে আমি যদি তার ভরটা নিই তাহলে পাওয়া যাবে সেটা হচ্ছে m1 m2 m3 এরকম একটি মান পেলাম। এখন আমার এখানে যদি চিন্তা করি, আমি এটা এমন একটা ব্যাসার্ধ নিলাম যে ব্যাসার্ধটা নেওয়ার ফলে আমার এখানে আগে যেরকম জড়তার ভ্রামক I = x পাইছি, ঠিক সেম ভাবে আমি আবার একটা ব্যাসার্ধ নিব, যে ব্যাসার্ধটা নিলে আমি ঠিক একই জড়তার ভ্রামক পাবো। তখন সেটি হচ্ছে I, অথবা আমি আগের মতো জড়তার ভ্রামক পাচ্ছি। এখন মোট ভর নিলাম m, এবং এই ব্যাসার্ধের জন্য এই k ব্যাসার্ধের জন্য এই সম্পূর্ণ বস্তুটির জড়তার ভ্রামক একই থাকবে। যখন আমি এইভাবে চিন্তা করলাম তখন সেই ক্ষেত্রে এটি হচ্ছে আমার এই জিনিসটাকে বলা হচ্ছে চক্রগতি ব্যাসার্ধ। চক্রগতি ব্যাসার্ধ, এবং এটিকে বলা হচ্ছে I = mk স্কয়ার। ঠিক একই জিনিস এখানে ছিল mr স্কয়ার, আর এখানে যেন হচ্ছে mk স্কয়ার। এটি হচ্ছে আমাদের চক্রগতি ব্যাসার্ধ। তো আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে অসম বস্তু, সুষম নয় এমন টাইপের বস্তু। আমরা এই সুষম নয় এমন টাইপের বস্তু দেখলাম। আমরা এখন দেখব সেটি হচ্ছে যদি কোন একটি দণ্ডের জড়তার ভ্রামক বের করতে যাই তাহলে কিভাবে বের করব সেটা আমি একটু দেখাবো। এই পর্যায়ে আমরা জড়তার ভ্রামক নিয়ে আরেকটু বিস্তারিত দেখার জন্য একটি দণ্ডের জড়তার ভ্রামক বের করার চেষ্টা করে দেখব আমরা। এখন একটি দণ্ড নিলাম, যে দণ্ডটি এটি হচ্ছে একটা দণ্ড, সেই দণ্ডটি এই অক্ষের সাপেক্ষে এটি ঘুরতেছে, সেই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, ধরলাম সেটি ঠিক এভাবে ঘুরতেছে, এটা এদিকে চলে যাচ্ছে আর এটা এদিকে এভাবে করে তারা ঘুরতেছে। এখন এই দণ্ডটির ভর হচ্ছে আমার কাছে m, এবং সেই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে l। আমাদেরকে বললো এর জড়তার ভ্রামকটি বের করার জন্য। আমরা এই জড়তার ভ্রামকটা বের করার উদ্দেশ্যে আমরা এখানে কিছু কাজ করব। সেটা হচ্ছে আমরা এখানে একটু আগে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক যখন বের করতে যাই তখন সেই জড়তার ভ্রামক অক্ষের সাথে একটি দূরত্বের সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা যে দেখছিলাম সেটা হচ্ছে I = mr², এই দূরত্ব। এখন আমি যদি একটু খেয়াল করে দেখি, আমি এখানে দুইটা অংশ যদি চিন্তা করি, ধরলাম আমি একটা এই অংশটা চিন্তা করলাম দণ্ডটি, এবং এদিকে আরেকটা অংশ চিন্তা করলাম। এখন এই দুটি অংশের মধ্যে যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখা যাবে এটা হচ্ছে এটার যে দূরত্ব, আবার এটার থেকে এখানে যে দূরত্ব সেই দূরত্বটা কিন্তু একটা। তার মানে আমি যদি এর প্রতিটা অংশের জড়তার ভ্রামক বের করতে যাই তাহলে আমি এভাবে অনেকগুলো অংশ হয়ে যাচ্ছে। যেহেতু এখানে অনেকগুলো অংশ হয়ে যাচ্ছে সেজন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ছোট্ট একটি অংশের জড়তার ভ্রামক বের করব, এবং সেই ছোট অংশের জড়তার ভ্রামক বের করার পর আমরা সম্পূর্ণ দণ্ডটির জড়তার ভ্রামক বের করব ইন্টিগ্রেশনের মেথডে। ইন্টিগ্রেশন মেথড কেন ইউজ করব সেটি আমি এখানে বুঝাবো। তো দেখো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমি প্রথমে আমি বুঝিনি আমাদের এই দণ্ডটির ভর হচ্ছে, তার মানে এই সম্পূর্ণ দণ্ডটির ভর হচ্ছে, এবং এই টোটাল দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে l, এবং এই অক্ষটি হচ্ছে একদম মাঝ বরাবর স্থান দিয়ে যাচ্ছে। তো আমার এই অংশে যদি একটু চিন্তা করে দেখি তাহলে সেই ক্ষেত্রে আমার এই অংশে আমার হচ্ছে l/2, এবং এই অংশে হচ্ছে -l/2 এই অংশ পরিমাণ রয়েছে। এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে আমার এই পাশটা আমি l/2 দিলাম, এই পাশটা আমি -l/2 দিলাম, যেহেতু এখানে দিক ডিপেন্ডেন্ট আমার সবসময় আমরা ডান দিকটাকে পজিটিভ ধরলাম এবং এদিকটা বাম দিকটাকে আমরা নেগেটিভ চিন্তা করে আমরা এভাবে আগাচ্ছি। এরপর আমাদের এখানে আমরা একটা ক্ষুদ্র একটা অংশ ঠিক করে নিলাম নিজের ইচ্ছা মতো। আমরা এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামকটি বের করব, এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক বের করব। যেহেতু এটি ক্ষুদ্র অংশ বললাম সেজন্য আমি এই ক্ষুদ্র অংশের যে দৈর্ঘ্য, এই ক্ষুদ্র অংশের যে দৈর্ঘ্য সেটাকে আমরা বললাম dx। যেহেতু খুবই ক্ষুদ্র সেজন্য আমরা এটাকে ধরলাম dx। এবং আমাদের
এর যে দূরত্ব রয়েছে এটি এখান থেকে যে দূরত্ব রয়েছে সেটিকে ধরলাম আমরা x। এখন এখানে কিন্তু এখানে যদি খেয়াল করে দেখি এই x এর মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমি যখন এই অংশটা এখানে নিলাম তখন x এর মান এতটুকু, আমি যদি এই অংশটা আরেকটু দূরে নিতাম তাহলে x এর মানটা আরেকটু বাড়তো, আবার এই অংশটা আমি এদিকে নিতাম তাহলে x এর মানও এদিকের সাথে চেঞ্জ হতো। তো এই জিনিসটার সাথে আমার একটা ডিপেন্ডেন্ট একটা বিষয় রয়েছে। এরপর আমরা একটা জিনিস যদি দেখি, আমার সম্পূর্ণ দৈর্ঘ্যটির দৈর্ঘ্য হচ্ছে l, তাহলে এই l দৈর্ঘ্যের যেটা ভর সেটা হচ্ছে m। আমরা একটু যদি লেখার চেষ্টা করি, l দৈর্ঘ্যের ভর হচ্ছে m, তাহলে এক দৈর্ঘ্যের ভর হচ্ছে m/l, তাহলে এই dx দৈর্ঘ্যের ভর হচ্ছে m/l dx। এটা হচ্ছে আমার সেই ক্ষুদ্র অংশের ভর। যেহেতু এটি ক্ষুদ্র অংশের ভর সেজন্য আমি এটাকে বললাম ক্ষুদ্র ভর। ক্ষুদ্র ভরকে আমি dm দ্বারা প্রকাশ করলাম। dm যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের m/l dx। ওকে, এটা পেলাম আমরা ক্ষুদ্র ভর। এখন আমরা এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভর, আর এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ব্যাসার্ধ। ভর গুণ ব্যাসার্ধ স্কয়ার, এই ধরনের একটা মান আমরা দেখতে পাই। আমরা যদি এই ক্ষুদ্র অংশের জড়তার ভর বের করতে যাই তাহলে সেই ক্ষুদ্র অংশের জড়তার ভরটাও আমাদের ক্ষুদ্র হবে। যেহেতু সেটি ক্ষুদ্র হবে সেজন্য এখানে যেটি পাবো সেটা হচ্ছে di ইকুয়াল টু ক্ষুদ্র ভর, তার মানে হচ্ছে dm, এবং ব্যাসার্ধ স্কয়ার অর্থাৎ দূরত্ব স্কয়ার, তাহলে সেটি হচ্ছে x স্কয়ার। এই ধরনের একটি মান আমরা এখানে পাচ্ছি যে dm x স্কয়ার, এটা পেলাম আমরা। এরপর আমরা যদি এই dm টাকে যদি একটু সুন্দর করে লিখি তাহলে সে di ইকুয়াল টু dm ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি m/l dx, আর এখানে রয়েছে x স্কয়ার। আমরা x স্কয়ারটাকে আপাতত এই পাশে রাখতেছি। এখন আমরা এটাকে একটু সুন্দর করে যদি সাজিয়ে লিখি তাহলে di ইকুয়াল টু m/l x স্কয়ার dx, এই ধরনের একটি মান পাচ্ছি। আমরা এখন যেটি করব সেটি হচ্ছে এই জিনিসটাকে আমাদের ক্ষুদ্র একটা অংশের জড়তার ভর বের করলাম, সেই ক্ষুদ্র অংশের জড়তার ভর থেকে আমরা সম্পূর্ণ জড়তার ভরটা বের করব। সেই সম্পূর্ণ জড়তার ভরটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে ছোট ছোট অংশগুলো বের করে আমাকে যোগ করতে হবে। অর্থাৎ এরকম আমি এই অংশটা নিলাম, এরপর তার পাশে আরেকটা অংশ নিলাম, এরপর আরেকটা নিলাম, এরকম সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমি এই টোটাল মানটা পাবো। যেহেতু এখানে যোগ করার কথা আসছে, সেই যোগ করার কাজটা যখন কেউ করে দেয় তখন সেটা হচ্ছে যোগজীকরণ। আমাদের এই যোগজীকরণ করতে হবে। তো যোগজীকরণ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এরকম করে একটা চিহ্ন ইউজ করে আমরা উভয় পাশে এই যোগজীকরণ চিহ্নটা ইউজ করে দিচ্ছি। তাহলে সেটা হচ্ছে m/l x স্কয়ার dx, এটা দিলাম। এটা কাজ হচ্ছে সেই সম্পূর্ণ কাজটা যোগ করে দিবে। এখন সে কত দিয়ে কত যোগ করে দিবে সেটা দেখতে দেখিস। সেটা হচ্ছে এটা ছিল একদম এই সীমানা, এই সীমানাটা হচ্ছে -l/2 পর্যন্ত, আর এদিকটা হচ্ছে +l/2। সেজন্য আমাদের এখানে একটা লিমিট দিতে হবে, সেটা হচ্ছে -l/2 হতে +l/2। আর এই জড়তার ভ্রামকটা সর্বনিম্ন হতে পারে হচ্ছে একেবারে 0 এবং সর্বোচ্চ হতে পারে i পর্যন্ত হতে পারে। কেন 0? একেবারে জড়তার ভ্রামক থাকবে না, আর যদি হয় সর্বোচ্চ জড়তার ভ্রামক, আমরা সর্বোচ্চ জড়তার ভ্রামক অথবা সম্পূর্ণ জড়তার ভ্রামকটাকে i আকারে চিন্তা করে নিলাম। ওকে, আমরা এই জিনিসটা যদি দেখতেছি আমাদের এখানের জন্য আমরা দুটো সূত্র একটু লিখে ফেলি। আমরা সূত্রগুলো একটু দেখি। সেই সূত্রগুলো হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx কে যখন ইন্টিগ্রেশন করা হয় তখন তার মান আসে x, এবং ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx কে যখন ইন্টিগ্রেশন করা হয় তখন সেটা সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এরকম একটি মান পাওয়া যায়। তো আমরা যদি এটাকে একটু দেখি, যেমন ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5 dx কে আমি ইন্টিগ্রেশন করতেছি, এটার অর্থ হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1, এই ধরনের একটি মান আমরা পাবো। আমরা যদি এই জিনিসগুলো বুঝতে পারি তাহলে আমরা এখানে একটু করার চেষ্টা করি। আমরা di কে যখন ইন্টিগ্রেশন করব তখন dx কে ইন্টিগ্রেশন করলে যেরকম x হয় ঠিক সেম ভাবে di কে ইন্টিগ্রেশন করলে হবে শুধু i। আমরা এভাবে থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেটের এই যেটা লোয়ার লিমিট সেটা আমরা এখানে নিচে দিব, আপার লিমিট সেটা i, এটা এখানে উপরে দিব। এই m/l এই হচ্ছে ধ্রুবক, আমরা এটা সামনে নিয়ে আসবো। কেন দেবো? এখানে dx দেওয়া আছে, তার মানে হচ্ছে ইন্টিগ্রেট করে দিচ্ছে। এটা কোন ইন্টিগ্রেটর? এই ইন্টিগ্রেটরটা ইন্টিগ্রেট করে দিচ্ছে। সেই ইন্টিগ্রেটটা হচ্ছে কাকে ইন্টিগ্রেট করব? আমাকে x ইন্টিগ্রেট করতে হবে। x থেকে বাকি সবগুলোকে আমাকে আরেক পাশে নিয়ে আসতে হবে। তো আমি m/l টাকে এই পাশে নিয়ে আসলাম।
x স্কয়ার dx। এইভাবে করে আমরা এটাকে লিখলাম। লেখার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই এই i এর মধ্যে একবার আপার লিমিট i বসাই দিব, একবার এই i এর মধ্যে লোয়ার লিমিট 0 বসিয়ে দিব। তাহলে দেখি এখানে কি আসে, এখানে i এর জায়গায় বসালে i থাকে মাইনাস 0 এটা বসিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে m/l এটা লিখলাম। এখন এই জিনিসটা যদি একটু চিন্তা করি তাহলে সেটা আসে x 2 + 1 ডিভাইড বাই 2 + 1 আর লিমিট গুলো হচ্ছে একটা হচ্ছে l/2 আর একটা হচ্ছে -l/2। আমরা এগুলো লিখলাম। লেখার পর আমাদের যেহেতু এখানে জায়গা সংকলন হচ্ছে না, আমরা একটু এই পাঁচটা মুছে আমরা করার চেষ্টা করি। তো i থেকে যখন 0 চলে যাচ্ছে তখন সেখানে থাকে শুধু হচ্ছে i সমান আমাদের এখানে m/l এটি রইল, এবং এখানে যে জিনিসটি পাচ্ছি সেটি হচ্ছে x³ ডিভাইড বাই 3 l/2 -l/2। ওকে, আমাদের এরপরে এখানেও সেম x³/3 তে x এর মান একবার l/2 বসাবো আর একবার হচ্ছে -l/2 বসাবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানটা কি আসে একটু দেখি, m/l l/2 whole cube minus l/2 whole cube divided by 3 এটা আমরা লিখলাম। তো এটা লেখার পর আমাদের যদি সম্পূর্ণ জিনিসটাকে একত্রে হিসাব করার চেষ্টা করি তাহলে সেখানে একদম সম্পূর্ণ জিনিসটাকে, তাহলে সেই ক্ষেত্রে আসবে ml স্কয়ার ডিভাইড বাই 12। এটি হচ্ছে এই দণ্ডটি জড়তার ক্ষমতা বের করলাম যখন সেটি একদম মাস বরাবর স্থান দিয়ে যাচ্ছে, তাহলে এই দণ্ডের জড়তার ক্ষমতা আমরা পাইলাম স্কয়ার বাই 12 এরকম একটি মান পাচ্ছি। এখন এই দণ্ডটি যদি আমি সেম ভাবে একটা চক্রগতি ব্যাসার্ধের কথা বলছিলাম, আমি যদি সেই চক্রগতি ব্যাসার্ধটা দেখি তাহলে সেটি ছিল হচ্ছে i = mk স্কয়ার। এখন আমি যদি উভয়টাকে একসাথে একটু কম্পেয়ার করি তাহলে আমাদের এখানে কি আসে, সেটা হচ্ছে k সমান l/√12 আসে। এই হচ্ছে এখানে এই দণ্ডটির চক্রগতি ব্যাসার্ধ। আমরা এটিকে চিন্তা করেছিলাম ঠিক অক্ষের একদম মাঝখানে যাচ্ছে। এখন তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখবা যখন সেটি একদম এক পাশ দিয়ে যাচ্ছে তখন সেটি কি হবে, সেটি আমি এখানে একটু করে দেখাবো, তবে এটা একটু ভালো করে আগে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। আমরা যদি এখন একটু খেয়াল করে দেখি তাহলে এখানে আমি আরেকটি দণ্ড পাচ্ছি, এবং সেই দণ্ডটি একটু আগে ছিল অক্ষটি ছিল ঠিক মাঝ স্থানে, এবং এখন দেখতে পাচ্ছি অক্ষটি হচ্ছে সম্পূর্ণ এক পাশে রয়েছে। যখন এক পাশে রয়েছে তখন এখানে যদি খেয়াল করে দেখি সবকিছু আগের মতোই থাকবে, যে এটি দৈর্ঘ্য হচ্ছে dx এবং সেই দূরত্ব হচ্ছে x এরকম থাকবে। এবং এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি এখন কিন্তু আমার লিমিট হচ্ছে 0 আর এখানে আপার লিমিটটা হচ্ছে সর্বোচ্চ পর্যন্ত যাচ্ছে সেটা হচ্ছে l। তো আমরা এই যে এখানে লিমিট যে জিনিসটা লিখেছিলাম সেখানে এখন শুধু এটা চেঞ্জ করে দিতে হবে, এটি থাকবে হচ্ছে শুধু 0 আর এখানে থাকবে এটি হচ্ছে l, এবং সবগুলো যদি আমরা এভাবে সেম ভাবে করে নিয়ে আসি তখন আমার এখানে আরেকটি মান পাওয়া যাবে। সো সেই মানটি তোমরা নিজেরা সবাই করে তোমরা এখানে উত্তর দেখা ছাড়া নিজেরা করে সবাই এখানে চাইলে বলতে পারো, এবং সেটি কি আসে তারপর সেটি বের করার পর তোমরা i এর মান কত আসে এবং k এর মান কত আসে সেটি তোমরা নিজেরা বের করবে, তারপর তোমরা বইয়ের সাথে সেটি মিলিয়ে দেখতে পারো। ঠিক একইভাবে আমাদের এখানে আরো কিছু জড়তা প্রমাণ বের করতে হয়, যেমন হচ্ছে একটি চাকতির ক্ষেত্রে চাকতির ব্যাসের সাপেক্ষে চাকতির কেন্দ্রের সাপেক্ষে এভাবে করে বের করা হয়। সিলিন্ডারের জড়তা প্রমাণ বের করা হয়, যদিও সিলিন্ডারের জড়তা প্রমাণ তেমন পরীক্ষায় আসে না, তারপরও তোমরা চাইলে সেগুলো শিখে রাখতে পারো, তোমাদের বইয়ে এই জিনিসগুলো দেওয়া থাকবে।